নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। খুন হয়ে যাচ্ছিলেন অভয়ার মা। বিশ্বাস হচ্ছে না তো? কিছু তথ্য, কিছু ঘটনার বিবরণ আজকের বাংলার বার্তার এই বিশেষ প্রতিবেদনে দেব। অভয়ার মা আপনারা কে জানেন? রত্না দেবনাথ। এবারে পানিহাটি বিধানসভা নির্বাচন ক্ষেত্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ আছে এই পানিহাটি নিয়ে। যদি অভয়ার মা জিতে যান, যদি অভয়ার মা বিধানসভায় পৌঁছে যান, ফলত অভয়ার মাকে শেষ পর্যন্ত কি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কোনো নিপুণ পরিকল্পনা? আমি জানি না, আমি এত বড় কথা বলতে চাই না, এত দুঃখজনক কথা বলতে চাই না, কিন্তু গতকাল যে ঘটনা ঘটেছে, নান্টু বাহিনী পাঠিয়েছিল ওয়েল ডান গার্লস কথাটা বলার জন্য একটি বাহিনীকে। আমি সেই ভিডিও দেখেছি, আমি কিছু তথ্য আপনাদের কাছে দেবো। কিন্তু আজকের এই প্রতিবেদন শুরুর পর্বে বাংলা বার্তা যারা দর্শক, আপনারা জানেন অভয়ার মা রত্না দেবনাথ দরজায় দরজায় ঘুরছেন, বাড়িতে বাড়িতে পৌঁছচ্ছেন। সাম্প্রতিককালে একটা ছোট্ট ভিডিও আপনাদের আগে দেখাবো, তারপর ফিরে আসছি। তাই সেটা না করে আমরা মানব সেবায় ভর্তি হতে চাই, তাই আমি বিজেপি হাত ধরেছি। অনেকে বলছে আমি যে শাড়িটা পরে আছি এটাতে মেরুদণ্ড বিক্রি নেই লেখা আছে কথাটা, তো আমি নাকি মেরুদণ্ড বিক্রি করে দিয়েছি বিজেপির ক্ষমতায় আসার জন্য। যে তো আমাকে তো এরা পারেনি, আমি নিজে যেতে বলেছি আমি প্রার্থী হতে চাই। তো অনেকে বলছেন কম টাকায় ওনাদের পোষাবে না, ওনারা বেশি টাকা চান। টাকা দিয়ে আমরা কি করবো বলুন তো? আপনারা তো সবাই চিনতেন আমার মেয়েকে, সে কি টাকার জন্য কোনো সময় ডাক্তারিটাকে করতো না। ডাক্তারিকে সাধনা ভেবেছিল। তো ডাক্তারিটা তার ছোট্টবেলা থেকে ধ্যান জ্ঞান ছিল, তার পড়াশোনার বাইরে তার জীবনটা কিছুই ছিল না। আর মা বাবাকে ভালো রাখার দায়িত্ব, সমস্ত পেশেন্টদের ভালো রাখার দায়িত্ব ছিল তার কাঁধে। সে নিজে না খেয়ে পেশেন্টদের সেবা করতো। কোভিড পিরিয়ডেও আমি দেখেছি, আপনাদের এখানেও অনেকবারও এসেছে। তাই আপনাদের আর কিছু বলে দিতে হবে না আমার। আপনারা আমার মেয়েকে ভালোভাবে চিনতেন, তাই আমাকে সমর্থন করবেন। পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটুক, আমি জিতলে আপনারাও জিতবেন। আপনাদেরও সমস্ত যে রয়েছে অভিযোগ, সেগুলো আমি বিধানসভায় বলতে পারবো, এটাই বলার। সবাইকে ধন্যবাদ, প্রণাম জানিয়ে অভয়াকে সরিয়ে দেওয়ার সেই মর্মান্তিক সময়টার কথা চিন্তা করুন তো। মর্মান্তিকভাবে, সাংঘাতিকভাবে, শারীরিকভাবে অত্যাচারিত হওয়ার পর তিনি খুন হলেন। 31 বছরের এক ডাক্তার কন্যা জীবনের স্বপ্ন থেকে হারিয়ে গেলেন। তার বাড়ি থেকে ফোন করে তার বাবা মাকে ডেকে নিয়ে যাওয়া হলো। বিনীত গোয়েল পৌঁছে গেলেন, মুরলীধরন পৌঁছে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন ঝাড়গ্রামের মাটিতে সেখানে নির্দেশ মোতাবেক পৌঁছে গেলেন। মর্গের সামনে নান্টু ঘোরাঘুরি করতে শুরু করলো এবং তারপর বডি নিয়ে দে দৌড় টালা থানাতে অভয়ার বাবা মাকে প্র্যাকটিক্যালি বন্দি করে বসিয়ে রেখে জনৈক সঞ্জীব মুখার্জি, প্রাক্তন কাউন্সিলর, তিনি তাকে ঘিরে বসে রইলেন। এদিকে পানিহাটি পৌরসভার অধুনা চেয়ারম্যান তিনি বডি নিয়ে দৌড়লেন নাটাগড়ের বাড়িতে এবং শেষ পর্যন্ত সেই দেহ বাড়িতে গিয়ে দোতলায় তোলা হলো এবং শেষ পর্যন্ত অভয়ের বাবা মা সেখানে পৌঁছলেন। অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, তিনি অভয়ের বাড়িতে পৌঁছলেন। দোতলায় গিয়ে যে ঘরে মৃতদেহ শায়িত, তার বাইরে গিয়ে অভয়ের বাবাকে টাকা অফার করা হলো এবং শেষ পর্যন্ত অভয়ার বাবা মার অমতে দেহ নিয়ে শ্মশানে দৌড়ানো হলো এবং সেই শ্মশানে পৌঁছে গেলেন পুলিশের বড় কর্তারা, পৌঁছে গেলেন নান্টু তার বাহিনীকে নিয়ে এবং তারপর দ্রুত অভয়াকে চুল্লিতে ঢুকিয়ে দাহ করার পর যখন তার বাহিনী বেরিয়ে আসছে, তখন নান্টু বলেছিলেন ওয়েল ডান বয়েজ। আর সেই গভীরতম রাতে সমস্ত কিছু কমপ্লিট করে পৌঁছে গেল বার্তা ভায়া বিনীত গোয়েল, একদম সরাসরি হতো নান্টুর কাছ থেকেও, যে দিদি কাজ সমাপন। অভয়ার মা তখন গঙ্গায় চিতাভস্য ভাসাতে গিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন যে আমার জীবনের সব সম্পদ আজকে গঙ্গায় ভাসিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, কি অপরাধ করেছেন 31 বছরের ডাক একমাত্র কন্যার সন্তান হিসেবে অভয়ার বাবা মা? আমি আজকে প্রশ্নটা করছি কেন জানেন? গতকাল খুন হয়ে যেতে যাচ্ছিলেন। আমি সেই ঘটনাটা খুব ডিটেলে তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে এই প্রতিবেদন আজকে পেশ করছি। কি হয়েছিল? অভয়ার বাবা মা প্রচারে বেরোন, প্রতিদিন সকালবেলা বেরোন, সন্ধ্যা বিকেলবেলা বেরোন, ওয়ার্ডে ওয়ার্ডে ঘোরেন, তার সঙ্গে তার কর্মী বাহিনীরা থাকেন। এদিন এসছিলেন আমি যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে, এবং তারপর সকাল থেকে যাত্রা শুরু হয়েছিল সম্ভবত রসিকলাল শ্রীমানি রোড,
তারপরে ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি রোড হয়ে কেদারনাথ মুখার্জি রোড, হরিমোহন চ্যাটার্জি রোড হয়ে ইলিয়াস রোড হয়ে তার এই পর্বের তার সফরসূচি পরিকল্পিত ছিল। এবং পরবর্তীকালে যা যা ঘটনা সংগ্রহ করলাম তাতে এটা প্রমাণিত সত্য, আমি প্রমাণিত কথাটা কোট আনকোট বলছি, যে এটা পূর্ব পরিকল্পিত হামলা ছিল গতকাল। যদিও এটা এক শ্রেণীর মিডিয়া, অনুপ্রাণিত নবান্নের বিজ্ঞাপনভোজী মিডিয়া এটাকে বিক্ষোভ বলে চালানোর চেষ্টা করছেন, সম্পূর্ণ মিথ্যে সংবাদ। আমি এই তথ্য দিয়ে আপনাদের কাছে বলবো কি হয়েছিল গতকাল। অভয়ের মা যখন গতকাল, অভয়ের বাবা ছিলেন না, কোনো একটি কারণে কোনো একটা কাজে ব্যস্ত ছিলেন, অভয়ের মাকে নিয়ে বিজেপির যারা কর্মী সংগঠক তারা বেরিয়েছিলেন বাড়ি বাড়ি প্রচার করতে, হাত জোর করে নমস্কার করে প্রচার করতে। 6 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডের বর্ডার দিয়ে যখন মিছিল যাচ্ছে, প্রথমে কমরেড তাকে ধরে বলেন চন্দননগরে অমুক দেওয়ালে লেখা হয়েছে অভয়া না তমান্না, এই সব নিয়ে এটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছে। আপনি কেন এটা বলেছেন বলে চেস করতে শুরু করলেন। বামপন্থী কমরেড সেটা করলেন এবং তারপর তার 50 হাত দূরেই 5-6 জন মহিলাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং এই 5-6 জন মহিলা তারপরই প্র্যাকটিক্যালি তার দিকে ধেয়ে এলেন। সেখানেও কিন্তু আক্রমণটা হলো, কিন্তু ঠিক যেভাবে ঝাঁপিয়ে পড়া সেটা কিন্তু হয়নি। তারপর সেই রাস্তা ধীরেন্দ্রনাথ চ্যাটার্জি রোড, সেই রাস্তাটা গঙ্গার দিকে যাচ্ছে এবং সেই রাস্তাটায় প্রায় 10 মিনিটের হাঁটা পথ গিয়ে পৌঁছলো মিছিলটি মনসাতলা বলে একটি জায়গায়। আমি যেহেতু এই অঞ্চলের বাসিন্দা, আমি সেই জন্য আমি একদম নির্দিষ্ট এরিয়াটার সম্বন্ধে আপনাদের বলছি। মনসাতলায় মাল্টি স্টোরিড বিল্ডিং আশেপাশে হয়েছে, প্রচুর মহিলারা, বেশ চওড়া রাস্তা, প্রচুর মহিলারা বেরিয়ে টেরিয়ে এলেন, অভয়ের মার সঙ্গে কথা বললেন, হাত ধরলেন, আলিঙ্গন করলেন, তাদের আবেগ প্রকাশ করলেন। তখন প্রচুর মানুষের সমাগম মনসাতলায়। এই মনসাতলা থেকে মিছিলটা এবার উত্তরমুখী হলো। রাস্তাটির নাম কেদারনাথ মুখার্জি। যারা জানেন না তাদের পক্ষে বোঝা মুশকিল, আমি সংক্ষেপে ন্যারেটিভটা দিচ্ছি, আপনাদের ঘটনার বিবরণটা দিচ্ছি। মনসাতলা থেকে সেই মিছিলটা এলো উত্তরমুখী একটা হরিমোহন চ্যাটার্জি রোড বলে একটা বড় রাস্তা আছে, সেই রাস্তা। এবং মনসাতলা থেকে হরিমোহন চ্যাটার্জি রোড আসতে 5-6 মিনিট কি 6-7 মিনিট লাগে। সেই মিছিলটা ধীরে ধীরে এলো। এরপর মিছিলের মুখটা গেল গঙ্গার দিকে। এখানে একটি বিখ্যাত আশ্রম আছে, মা আনন্দময়ী আশ্রম, যারা এসছেন তারা জানেন। মা আনন্দময়ী আশ্রমের মুখে প্রচুর মহিলারা জড়ো ছিলেন। অভয়ের মা আস্তে আস্তে হেঁটে গিয়ে সেখানে তাদের সঙ্গে কথা বললেন, বলে আস্তে আস্তে মিছিলটি এবার আবার পূর্বমুখী হলো। একটি রেশন দোকান আছে, সেই রেশন দোকানের পাশ দিয়ে হরিমোহন চ্যাটার্জি রোডটা এসে সরাসরি পূর্বমুখে এসে ইলিয়াস রোডে বলে একটি রাস্তা আছে, সেই রাস্তায় মেলার কথা, যেখানে আমি বসবাস করি। এইবার এই মিছিলটি যখন হরিমোহন চ্যাটার্জি রোড থেকে শ্যামাদাস ব্যানার্জি স্ট্রিটের একটা ক্রসিং আছে সেইখানে পৌঁছলো, ঠিক সেই সময় এই নান্টু বাহিনী ঝাঁপিয়ে পড়ল অভয়ের মার উপর এবং প্র্যাকটিক্যালি ঝাঁপিয়ে পড়লো। এখানে দূর থেকে কোনো শব্দবান শুধু নয়, কুৎসিত ভাষা। একজন মহিলা, নান্টুর একজন মহিলা ক্যাডার বলল, তোর মুখে থুতু দিদি। এই ল্যাঙ্গুয়েজটা আমি কোট আনকোট বলছি, আমি সেটা দেখাতে চাইছি না আপনাদের। এক মহিলা ক্যাডার বলছে তোর মুখে থুতু দি, অভয়ের মাকে বলছে। আমার কাছে সে ভিডিওটা আছে, আমি পরবর্তীকালে প্রতিবেদন পেশ করতে গিয়ে আপনাদের দেখাবো। আমি বলছি কোন রুচি, কোন কালচার, কোন সংস্কৃতি। আপনি যদি তৃণমূলের প্রার্থী হন আপনার ওপর এটা করা উচিত না, আপনি যদি সিপিএমের প্রার্থী হন আপনার ওপর এটা করা উচিত না, আপনি বিজেপির প্রার্থী হলে আপনার ওপরও করা উচিত না, কোনো রাজনৈতিক দলের কোনো প্রার্থীর ওপর তোর মুখে থুতু দি। ক্ষমা চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ঘটনা হচ্ছে যে 7 জনকে আমি অ্যাপারেন্টলি ভিডিও থেকে আইডেন্টিফাই করেছি, তাদের নাম, কারোর বাবার নাম, কারোর স্বামীর নাম, তাদের পরিবার, প্রত্যেকে আইডেন্টিফাইড এবং প্রত্যেকে তৃণমূলই। আবার বলছি প্রত্যেকে তৃণমূলের হয়ে করে কমে যেসব বাহিনী কাজ করেন তাদের মধ্যে এরা কুৎসিতভাবে অভয়ের মাকে আক্রমণ করতে গেলেন। কোনো রকমে প্র্যাকটিক্যালি অভয়ের মার উপর ঝাঁপিয়ে পড়লেন এবং ঝাঁপানোর পর একজনের নাকের এখানে পর্যন্ত ক্ষত হলো। সেই ক্ষতচিহ্ন নিয়ে সেই যুবকটি আমার কাছে এসেছিল দেখা করতে, আমি চোখের সামনে সেটা দেখেছি বলে বলছি। তারপর টুকরো টুকরো ভিডিওগুলো দেখতে শুরু করলাম এবং তারপর কোনো ক্রমে অভয়ের মাকে বাঁচিয়ে নিয়ে বিজেপির এই মিছিলটা আস্তে আস্তে উত্তরমুখী হয়ে ইলিয়াস রোড বলে রাস্তাটিতে এসে পড়লো এবং তারপর সেটি গঙ্গার দিকে চলে গেল, দক্ষিণ মুখে চলে গেল। এই ঘটনার প্রেক্ষিতে 3টে ঘটনা আপনাদের বলা দরকার। আমি নির্দিষ্ট সকালবেলা একটা আমার নিজস্ব জরুরি কাজে আমি তখন বেরোচ্ছিলাম, আমি আচমকা দেখেছি 4 জনের একটা টিম
প্রত্যেকে চিনি, আমি নাম বলে তাদের গ্লোরিফাই করতে চাই না। এই কুৎসিত, এই জঘন্য যে ঘটনা ঘটিয়েছেন সে 4 জনকে আমি চিনি, মানে 4 জনকে চোখের সামনে দেখেছি, আরও ভিডিওতে আরও 3-4 জনকে দেখেছি। আমি দেখছি আচমকা বিটি রোডের দিক থেকে সে ধেয়ে আসছে না, টেলিফোনে কথা চালাচালি হচ্ছিল, এবার মিছিলটা ওদিকে যায়, এবার ওখানে চেস কর। এবং তারা প্র্যাকটিক্যালি মানবিক। এখন তৃণমূলের এইসব বাহিনী, ভৈরব বাহিনীকে মাঝে মাঝেই দেখি রাস্তায়, এখানে মারপিট করতে যাচ্ছে, ওখানে যাই হোক, ওরা যে কালচারে অভ্যস্ত সেই কালচারে কাজ করতে যাচ্ছে। আমার প্রথমে সন্দেহ হলো কী ব্যাপার। তখন আমি জানি না যে অভয়ের মার মিছিল ওদিক থেকে, এর দিক থেকে, মানে আমি বলছি দক্ষিণ থেকে উত্তরের দিকে ওই রাস্তা দিয়ে আসছে। পরবর্তীকালে আমি এই কাজটা সেরে যখন বাড়ি ফিরেছি তখন আচমকা এসে শুনলাম যে অভয়ের মা আক্রান্ত। এবং মুহূর্তের মধ্যে অনেকগুলো ফোন পেলাম, কারণ ওই অঞ্চলটি আমার খুব পরিচিত অঞ্চল, বহু মানুষের, প্রায় 12-13 জন মানুষের ফোন পেলাম। আমি তখন ফোন ঘুরিয়ে যাদের যারা ওইসব অঞ্চলে থাকেন, অনেক সিনিয়র লোককেও ফোন করে জানতে চাইলাম। কেউ ছিলেন, কেউ দেখেছেন, কেউ সাক্ষী ছিলেন ঘটনাটার, এবং কেউ কেউ ভিডিওও করেছেন। সে ভিডিওগুলো আসতে শুরু করলো এবং প্র্যাকটিক্যালি আমি নিশ্চিত হলাম, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, তার প্রেক্ষাপটটা বলছি, অভয়ের মা কালকে খুন হয়ে যেতে পারতেন। 31 বছরের ডাক্তার কন্যাকে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে। তারপর নান্টু বাহিনী সেই বডি নিয়ে গিয়ে দাহ করে বলেছিলেন ওয়েল ডান বয়েজ। গতকালও সেই 31 বছরের ডাক্তার কন্যার, অভয়ের মা খুন হয়ে যেতে পারতেন। মর্মান্তিক সেই মানে ঘটনাগুলো পরপর যখন ক্রোনোলজি অনুযায়ী সাজাচ্ছি, আমি চমকে উঠছিলাম। এই কোন বঙ্গে বসবাস করছি বলুন তো? আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, অভয়ের মা নমিনেশন জমা দিতে যাওয়ার কথা, অভয়ের নমিনেশন জমা দেওয়ার আগেই খুন হয়ে যেত। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সেদিনকে হীরক রানীর নবান্নের 14 তলা থেকে এই আগরপাড়ারই একটি প্রান্তে আসার কথা। ক্ষমা চাইবেন বাংলার মানুষের কাছে অভয়ের মাকে যা করলেন। এটা কি ভাবার কারণ যে বিক্ষিপ্তভাবে তলার লেভেলের 7-8 জন মহিলা ক্যাডার তারা গিয়ে অভয়ের মার ঘাড়ে ঝাঁপিয়ে পড়লেন? বিশ্বাসযোগ্য? তাদের অত সাহস শক্তি আছে? এবং যেখানে আক্রমণটা হলো, যেখান থেকে বাহিনী এলো, সেখান থেকে প্রায় 150-200 মিটার দূর থেকে সে বাহিনী, মহিলা ক্যাডার বাহিনী, এইসব কাজ কারবার করে বেড়ান তারা। এই যে ঝাঁপিয়ে পড়লেন, উচ্ছেদভাবে ঝাঁপিয়ে পড়লেন, এবং অভয়ের মা কালকে যদি খুন হয়ে যেতেন, প্লটটা কিন্তু পূর্ব পরিকল্পিত প্লট। তার কারণ আপনারা জানেন, যখন কোনো রকম মানে এই রাজনৈতিক প্রচার অভিযানগুলো হয়, সেগুলো আগে থেকে একটা সরকারি লেভেলে অনুমতি নিতে হয়, পুলিশ লেভেলে অনুমতি নিতে হয়, এবং সেই অনুমতি নিয়ে এই নির্দিষ্ট ওয়ার্ডটাতে 6 এবং 7-এর বর্ডার থেকে তার প্রচার অভিযানটা পরবর্তীকালে শুনলাম সেটা পূর্ব নির্ধারিত কর্মসূচি। এবং তারপর সেই পূর্ব নির্ধারিত কর্মসূচিকে আক্রমণ করার এই যে পরিকল্পনা, পরপর 3টে প্লট আপনাদের কাছে বললাম। প্রথমে একজন বামপন্থী কমরেড চেস করলেন, তিনি মারমুখী হননি, কিন্তু যে বডি ল্যাঙ্গুয়েজটা তিনি সেখানে দিয়েছিলেন, দ্যাট ওয়াজ এনাফ। অদূরেই তৃণমূল বাহিনী ঝাঁপালো না, কচ্ছিতভাবে কথা বলতে শুরু করলেন, এবং তারপরেই ফোনাফোনি শুরু হয়ে গেল। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। ওখান থেকে ফোন গেল, মিছিলটা কোন দিকে যাচ্ছে, ধর এবার, মিছিলটা কোন দিকে যাচ্ছে, ধর এবার, মিছিলটা কোন দিকে যাচ্ছে, ধর। কাদের কাছে ফোন গেছে, কারা ফোন করছেন, কিভাবে ফোন করছেন, টুকরো টুকরো সব খবরগুলো পাচ্ছি আমি। সেগুলো নিয়ে এদের গ্লোরিফাই করতে চাই না। এবার মনসাতলার দিকে মিছিল গেছে, মনসাতলা থেকে কেদারনাথ মুখার্জি রোড ধরে না, মনসাতলা দিয়ে পিবিঘাট রোড ধরে, সেটা নিয়ে ফোনাফোনি হচ্ছে। এবং তারপর যখন মিছিলটা ঘুরে হরিমোহন চ্যাটার্জি রোড দিয়ে এসে নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছলেন, তখন এই ভৈরব বাহিনী গিয়ে ঝাঁপিয়ে পড়ল। আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, সন্ময়বাবু আপনি হঠাৎ খুনের কথা বলছেন কেন? আমি জানি, আমি কয়েকটা অভিজ্ঞতার কথা আপনাদের কাছে বলবো। এই যে অঞ্চলে আমি বসবাস করি, সেই অঞ্চল বহুকাল আগে, বেশ কিছুকাল আগে, যেখানে ঘটনাটা ঘটে তার প্রায় 200 মিটার দূরে একটা রাজনৈতিক মৃত্যু দেখেছিল। মানুষটির নাম গৌতম ভট্টাচার্য। পলিটিক্যাল মার্ডার, আবার বলছি পলিটিক্যাল মার্ডার, গৌতম ভট্টাচার্য, বহুকাল আগে, বাম আমলে। পরবর্তীকালে যে অঞ্চলটায় আমি বসবাস করছি, যে অঞ্চলটায় ঘটনা ঘটেছে, তার থেকে 300 মিটার দূরে আরেকটি মৃত্যু দেখা গেছে। সেই মৃত্যুটা হচ্ছে হায়দার আলী বলে একজন যুবকের, অল্পবয়স্ক যুবকের। দ্যাট ওয়াজ অলসো আ পলিটিক্যাল মার্ডার। আমি যে অঞ্চলটা বসবাস করি, যে অঞ্চলটায় ঘটনা ঘটেছে, তার থেকে 500 মিটার দূরে কাউন্সিলর অনুপম দত্তের খুন দেখেছে এই আগরপাড়া। কাউন্সিলর অনুপম দত্ত খুন হয়ে গিয়েছিল। যে অঞ্চলে ঘটনা ঘটেছে এবং যে অঞ্চলে আমি থাকি, তার থেকে 1 কিলোমিটার দূরে তারা রাউত বলে একজন পলিটিক্যাল লোকের পলিটিক্যাল খুন দেখেছে এই অঞ্চল। যে অঞ্চল 4টে পলিটিক্যাল খুন দেখেন, এবং প্রত্যেকেই বয়স বেশি নয়, প্রত্যেকেই প্রায় তরুণ বয়স, তারা খুন হয়ে যেতে পারে। হায়দার আলী,
অনুপম দত্ত, গৌতম ভট্টাচার্য, তারা রাউত, এবং প্রত্যেকটি মৃত্যু পলিটিক্যাল মৃত্যু। আমি কার্যকারণে যাচ্ছি না, আমার ব্যাখ্যা করা সেই মানসিকতা আজকে নেই, কিন্তু কালকেও অভয়ের মা খুন হয়ে যেতে পারতেন। আমি এবার একটু নিজস্ব অভিজ্ঞতা বলি। 2021-এর নির্বাচনে দাঁড়িয়েছি, বিধানসভা নির্বাচন। হঠাৎ রাত্রিবেলা খবর পাচ্ছি যে বম্বিং হচ্ছে বিভিন্ন জায়গায়। কর্মীরা বিভিন্নভাবে ডাকলেন আমাকে, এবং সেই মুহূর্তে আমি বেরিয়েছি। আমি যখন সেই কর্মীদের নিয়ে খড়দার থানায় গিয়ে পৌঁছচ্ছি, তখন আমার পরিবারের লোকজন ফোন করে বলছেন, তুমি কোথায়? আমি বললাম, আমি খড়দা থানায়। বলে, সারা বাড়ি ধোঁয়া, সারা বাড়িতে বম্বিং হচ্ছে। আমি চমকে উঠেছিলাম। বিশ্বাস করুন যে আমার বাড়িতে বম্বিং, কী অপরাধ করেছি? তখনও নির্বাচনের রেজাল্ট আউট হয়নি, তার আগেই এই নান্টু বাহিনী করিয়েছে। আমার কাছে ভিডিও আছে, সে ভিডিও দেখে আজকে ওই বিষয়ে ঢুকতে চাইছি না। এই নান্টু বাহিনী করেছিল, কারা কারা করেছিলেন, কে কে করেছিলেন, অনেক অধিকাংশ নামগুলো আছে। এই নান্টু বাহিনী, তার পুরুষ ক্যাডার বাহিনী। আমার বাড়িতে বিশ্বাস করুন 2টো জানলা উড়ে গিয়েছিল। আপনারা যদি আমার এখানে আসেন দেখবেন, দোতলার 2টো জানলা পুরো উড়ে গিয়েছিল। আর আজও তার ক্ষতচিহ্ন ঘরের ভেতরে আছে। বাসন টাসনগুলো, রান্নাঘরে আলোটা জ্বলছিল, বাসন টাসনগুলো দুমড়ে টুমড়ে পড়ে আছে, আমার কাছে আছে সেগুলো এখনো। ঘটনা চোখে আমি সামনের ঘরটায় বসে পড়াশোনা করি। সেই রাতে যদি আমি সামনের ঘরে থাকতাম, সে রাত্রে আমি খুন হয়ে যেতাম। এবং যাওয়ার সময় এই নান্টু বাহিনী গুলি চালিয়ে গিয়েছিল। তার দাগ, তার ক্ষতচিহ্ন এখনো আমার বাড়িতে আছে। এই নান্টু বাহিনী করেছিল। এরা পারে না এমন কিছু নেই। আমি এই ঘটনার কথা বললাম কেন বলুন তো? আমি বলছি, যারা অনেকে ভাবছেন যে ব্যাপারটা ছোট ঘটনা, লঘু ঘটনা, এবং এটা সাধারণ মানুষের বিক্ষোভ, না, ভুল করছেন। একটা নির্দিষ্ট শ্রেণীর অনুপ্রাণিত মিডিয়া ঘটনাটাকে একটু মিনিমাইজ করার চেষ্টা করছেন। এটা জনসাধারণের বিক্ষোভ। বিশ্বাস করুন, দায়িত্ব নিয়ে বলছি, আমি যে 7 থেকে 8 জনকে আইডেন্টিফাইড করেছি, প্রত্যেকে তৃণমূল কর্মী, তৃণমূল ক্যাডার, এবং এই কাজ কারবার করে বেড়ান। আমি নাম, বাবার নাম, কারুর স্বামীর নাম, ঠিকানা প্রত্যেকটি দায়িত্বশীল গণমাধ্যমকে দিতে পারি, তারা যদি চান। অর্থাৎ অভয়ের মাকে খুন করলে আরেকটি রাজনৈতিক হত্যা এই তালিকাভুক্ত হতো। এটা ভাবার কোনো কারণ নেই যে তলার নিচের লেভেলের রাজনৈতিক ক্যাডাররা আচমকা অভয়ের মা আসছেন বলে দৌড়ে গেছে। এটা ভাবার কোনো কারণ নেই। এটা পূর্ব পরিকল্পিত, সিদ্ধান্ত মোতাবেক, নান্টু বাহিনীর নির্দেশ মোতাবেক এই ঘৃণ্য নোংরা ঘটনা গতকাল ঘটেছে আমার বাড়ির খুব কাছে। আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করছি কেন জানেন? আমরা বাংলা বার্তায়, আপনার দর্শকবৃন্দ, আপনারা শ্রোতা যারা, আপনারা বহুদিন ধরে আমার কথা শোনেন। আমি চট করে আমার নিজের এলাকার কথা বলি না। আমি নিজেকে রাজনৈতিক দল থেকে, সংগঠন থেকে অনেকটা বিযুক্ত করে নিয়েছি। লেখালেখি করি, কথা বলি, পড়াশোনা করি। হ্যাঁ, অবশ্যই এটা আপনাদের যেমন প্রত্যেকের রাজনৈতিক একটি নির্দিষ্ট চিন্তাভাবনার সমর্থক আছে না, আমিও সমর্থক। প্রত্যেক মানুষের সেই অধিকার থাকে, আমারও আছে। তার জন্য আপনি আমাকে ভালো বলতে পারেন, খারাপ বলতে পারেন। আমি কোনো দলীয় রাজনৈতিক সংগঠনের বৃত্তের মধ্যে ঢুকবো না বলে একদম সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি মনে করি যে একটা সর্বনাশা সরকার, একটা সাংঘাতিক ক্ষতিকারক সরকার নবান্নের 14 তলায় বসে আছে, এবং তার রেজাল্ট হচ্ছে তলা লেভেলেরই আউটপুট, অভয়ের মাকে আক্রমণ করা। এবং অভয়ের মা, আমি বলছি আপনাকে, কালকে যে মারমুখী আক্রমণ তার উপর ঝাঁপিয়ে পড়েছিল সে বাহিনীগুলো না দেখলে আপনার, মানে সেই ঘটনা বিবরণ ভিডিওটা না দেখলে আপনার, মানে আমি বিশ্বাস করুন, আমার ঘেন্নায়, লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। একজন মানুষ 31 বছরের একমাত্র কন্যাকে হারিয়েছেন, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তাকে তার সর্বস্ব কিছু কেড়ে নেওয়া হয়েছে। সে মানুষটা স্বেচ্ছায় এসছেন নির্বাচনী রাজনীতিতে। যন্ত্রণার, জানি না, উপশম হয় না, কন্যাহারা সন্তানের মার যন্ত্রণার উপশম হয় না, কিন্তু স্বেচ্ছায় এসছেন একটা প্রতিবাদকে রেজিস্টার করতে, সেই প্রতিবাদের কণ্ঠরোধ করার জন্য। ওই নবান্নের 14 তলার মহিলা এই সর্বনাশা কাজ করছেন। সারা পৃথিবীর মানুষ, সারা বাংলার মানুষ সাক্ষী থাকুন, জেনে রাখুন এই ঘটনাটা। আমি বলছি, বাংলার মানুষ আর কত সহ্য করবেন, কত কষ্ট করবেন? একদিকে এই সর্বনাশা কাহিনী, আরেকদিকে এক শ্রেণীর পেড মিডিয়া, আমি বলছি নবান্ন থেকে বিজ্ঞাপন পাওয়া মিডিয়া, এই ঘটনাকে জনসাধারণের বিক্ষোভ বলে চালাচ্ছে। কেন চালাচ্ছেন আমি জানি। উপরতলার বিজ্ঞাপন আর নিচের তলায় এক শ্রেণীর সাংবাদিক, তাদের মাসোহারা পে প্যাকেটটা কোন রেল লাইনের ধার থেকে আসে
সব ইতিহাস আমি বলতে চাই না, কাদা ঘাটতে চাই না, কিন্তু বাংলার মানুষকে আমি বলছি, কালকে অভয়ের মা কিন্তু খুন হয়ে যেতে পারতেন। ওই অসহায় মহিলা একমাত্র কন্যার কাছেই হয়তো কালকে চলে যেতেন। ভাগ্য ভালো তিনি শেষ পর্যন্ত বেঁচেছেন। আমি জানি না নির্বাচন যত কাছে আসবে, এই কদর্য কুৎসিত রক্তমাখা হাত আরও কাছে আসবে। হায়দার আলী চলে গেছেন, অনুপম দত্ত চলে গেছেন, গৌতম ভট্টাচার্য চলে গেছেন, তারা রাউত চলে গেছেন, রত্না দেবনাথ চলে যেতেন, বেঁচে গেছেন। ঈশ্বর তাকে রক্ষা করেছেন। একটা অসম লড়াই লড়তে তিনি নেমেছেন। বাংলার মানুষ, আমি বলছি আপনাদের যে যেখানে যতজন পরিচিত মানুষ আছেন, প্রত্যেকে পানিহাটির মানুষকে ফোন করুন, করে বলুন যে এই মহিলা রত্না দেবনাথ কে বাঁচাতে হবে, নাকি বিধানসভায় পাঠাতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাস্টিস হয়তো তাতেও হবে না, কিন্তু অন্তত এই অন্যায়ের বিচারটা তো হবে, যে অন্যায়টা গতকাল সংগঠিত হলো আগরপাড়ার মাটিতে। আমার বাড়ির অদূরে বলে আমি সমস্ত ঘটনাটা আপনাদের কাছে বিবরণটা দিলাম। বিশ্বাস করুন, আমি সমস্ত ভিডিওগুলো দেখালে, কুৎসিততম ভিডিও, এখানে কারা, এরা আসলে মমতা প্রোডাক্ট, এরা আসলে তৃণমূলী প্রোডাক্ট। তাহলে অভয়ের মাকে কেউ বলতে পারে তোর মুখে থুতু দি? কেউ বলতে পারেন? বলা সম্ভব? একজন মা, তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, সেটাই তার অপরাধ? এই রাজনৈতিক সংস্কৃতিতে কি বাংলা বড় হয়েছে? আমি জানি না, প্রশ্নটা মাঝে মাঝে নিজেকে করি। আমি দলীয় রাজনীতির বৃত্ত থেকে ছিটকে নিজেকে আলাদা সরিয়ে নিয়ে এসেছি, কিন্তু এই রাজনীতির তো প্রতিবাদটা রেজিস্টার করা দরকার। আমি আমার মতো করে করছি, আরও করবো, আরও বেশি করে চিনিয়ে দেবো এই নান্টু বাহিনীর কদর্য কুৎসিত। এটা ভাবার কোনো কারণ নেই যে নিচের তলায় এই নোংরা কুৎসিত বাহিনীটাই এরা অপারেটার। এটা ভাবতে হবে বাংলার মানুষকে যে নান্টু হচ্ছে মূল অপারেটার। নান্টু গ্যাং এটা করিয়েছে, আর এই নান্টুকে করিয়েছেন মমতা অভিষেক গ্যাং, যিনি আজকে আবার অজস্র মিথ্যা কথা বলার জন্য এই আগরপাড়ার মাটিতে আসবেন। ক্ষমা চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষমা চাইবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যা করেছেন। হ্যাঁ, আজকের দিনে সভা করতে পারতেন যদি অভয়ের মা গতকাল খুন হয়ে যেতেন। প্রশ্নটা ভাববেন। আমি বাংলার বার্তার প্রত্যেক দর্শককে হাত জোড় করে বলছি, এই মহিলাকে তাড়ান বাংলার মাটি থেকে, তা নাহলে আরও এরকম কত 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 কদর্য দৃশ্য বাংলার মাটিতে বাঙালিকে দেখতে হবে। আমি জানি না, পারলে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দিয়ে এদের কুৎসিত চেহারার নগ্ন রূপটাকে, নগ্ন রাজনৈতিক রূপটাকে একটু বাংলার মানুষকে চিনিয়ে দিতে হবে এই দলটির। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব অভয়ের মার কিছু কথা দিয়ে। শুনুন। আমি জিতবো মানে পানিহাটির মানুষ জিতবে, পানিহাটির মানুষের ভয়ের দূর হবে ভয়। আর এই যে মেয়েদের সুরক্ষা, নারীদের সুরক্ষা, নারীদের কোনো নিরাপত্তা নেই। আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেন 8টার পরে রাতে আর মেয়েরা বাইরে বেরোবে না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া যাবে না, ও কেন রাতে ওখানে গেছিল? এসব কথার জবাব নিয়ে আমি যাব বিধানসভায়। কেন এগুলো হবে? নারী পুরুষ সমান অধিকার, এটা আমি অ্যাসিওর করতে চাইব। সবার ঘরে মেয়েরা আছে, মায়েরা আছে, তাদের সবার সুরক্ষার দাবিতে আমি এই লড়াইতে নেমেছি। আমার কিচ্ছু লেনাদেনা নেই, আমি কিচ্ছু পাবো না, আমার ঘর শূন্যই থাকবে, কিন্তু আমার মানুষকে দেবার আছে অনেক কিছু।